মুখোমুখি এখানেও কিন্তু সেই লড়াই মোদি ভার্সেস মমতাতেই এসে দাঁড়াবে, ইস্যু যাই হোক না কেন। প্রধানমন্ত্রী আসছেন, যেটা নিয়ে কথা হলো, এবং বিহার নির্বাচনের পরে যেদিনকে ফল প্রকাশ হলো আপনাদের মনে থাকবে, সেদিনকে খুব স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রীর বক্তব্যে আমরা পেয়েছিলাম যে এবার লক্ষ্য বাংলা। गंगा जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। সম্রাটদা, মানে লড়াইয়ের ময়দান তো মানে ক্রমশ কঠিন হচ্ছে, কারণ মানে বিষয়টা এরকমই, যদি আপনারা সরাসরি এই অভিযোগ করেন যে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে, তো সেই অভিযোগটাকে সামনে রেখেই বলছি যে নির্বাচন কমিশন তো এসআইআর আপনার যে দাবিটা করছিলেন, মানে বিএলওরা অন্তত যে দাবিটা করছিল যে বাড়াতে হবে সময়সীমা, সেই সময়সীমা তো বাড়ালো, কাজ তো করলো, সেটা তো এখানে তো কেউ বাধা দিতে পারবে না। স্বচ্ছতা আনার চেষ্টা তো নির্বাচন কমিশন করছে। তাহলে আপনারা এখন কোন কোন ইস্যুগুলোকে সামনে রাখবেন, লড়াইটাকে জোরদার করার জন্য কোন কোন ইস্যুগুলোকে সামনে রাখবেন? লড়াইটাকে জোরদার করতে যাবো কেন সেটা তো বুঝতে পারছি। কেন করবেন না? বলছি তো আমি, প্রধানমন্ত্রী যখন আসছে, প্রধানমন্ত্রী তো এসেছিল 2021 এসেছিল, 2019 এসে 2024 এসেছে, সেটা প্রশ্ন নয় না, কিন্তু 2021 ইডি সিবিআই এনআইএ নিয়ে এসেছিল, আর এখন পাঁচতলা মহল পুরোটাই একদম নির্বাচন কমিশন, সেটা প্রশ্ন নয়। আমি সুভাষিসদার কথা সূত্র ধরে বলি, সুভাষিসদা তৃণমূল কংগ্রেস কি করছে সেটা বুঝতে হবে। তৃণমূল কংগ্রেস নির্বাচনের 6 মাস পরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে বোঝানোর চেষ্টা করছে না, ময়দানে লড়াই করছে, প্রতিহত করছে। 19-এ প্রতিহত করেছে, 21-এ প্রতিহত করেছে, তারপরে 13টা বাই ইলেকশন, এমনকি মাদারিহাট যে স্কুল বন্ধ হয়ে গেছে। প্যাবের রিপোর্টে যেটা সুব্রত চক্রবর্তী বলেছে, এই লড়াই করছে। কোনটা? প্যাবের রিপোর্টে সুব্রত চক্রবর্তী মে মাসে সেন্ট্রালে গিয়ে বলেছে 49,000। আপনাকে বলতে হবে তো, আগে ডক্টর অশোক মিত্রের বইটা পড়ো, আপিলা চাপিলা বইটা পড়ো, ওইটা না পড়ে টেলিভিশন ডিবেটে এসো। ডক্টর অশোক মিত্র বলেছে তোমরা কিভাবে 11 সালে আমরা বলবো না কত আপিলা চাপিলা 11 সালে কত চাকরি ছিল, স্থায়ী চাকরি কত ছিল 11 সালে, এখন কত হিসাব দিন। 3.5 লক্ষ শূন্য পদ আজকে ফাঁকা পড়ে আছে। মমতা ব্যানার্জি বিচারিতা করছে, মঞ্চে বলছে বাইরে কথা বলতে পারো না, আপনাকে তো বলতে হবে, বাইরে কথা বলতে পারো না বলে 30 আরে বাইরে একটু ঠিক আছে, জোর গুলো আছে, উল্টো দিকে বামপন্থী দিকে আছে। একটু শুনেন। 26-এর নির্বাচনের আগে একটা নতুন ন্যারেটিভ কি, আমরা গীতা পড়বো, আমরা হুমায়ুনকে বলবো শিলান্যাস করার জন্য মসজিদে, আমরা ধর্মীয় মেরুকরণ তৈরি করব, যা করবো সবটাই আমরা করব, আমরা পথ দেখাবো, যে আমরা বলবো আমরা মনীষীদেরকে অসম্মান করব, আমরা বাঙালি থেকে ভিন রাজ্যে এসে গীতা পাঠ করেছে, সজলদার গীতা পাঠ করেছে, আমি সজলদার কাছে একটা ছোট্ট অনুরোধ রাখছি, জানেন একবার গীতাটা পড়ে আসুন না, উড়িষ্যার সেই প্রত্যন্ত অঞ্চলে, সেখানে ধর্ম নয়, শুধু বাঙালি হওয়ার কারণে 100 ঘর জ্বালিয়ে দিয়েছে আপনাদের ডবল ইঞ্জিন সরকার, যান গীতাটা ওখানে পড়ে আসুন, মানুষকে বোঝান। বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হলে আপনার স্টুডিওতে গলা ফাটান সজলদা, আজকে ওই ভারতবর্ষের উড়িষ্যায় 100টা পরিবারে ঘর জ্বলছে। গীতার কথা আমি জানি না, গীতা পড়ে কতটা হিন্দুত্ব বহন করা যায়, আমি এই কারণে এই বিশ্বাস থেকে বলি, আমাকে যিনি হিন্দু ধর্ম শিখিয়েছেন তার নাম নরেন্দ্রনাথ দত্ত, নরেন্দ্র মোদী নয়, সেই বিশ্বাসে পরিষ্কারভাবে বলি। হ্যাঁ নিশ্চয়ই গীতা আমাদের মা ঠাকুমারা পড়েন, ধর্মের জন্য পড়েন, ধর্মীয় রাজনীতির জন্য পড়েন না। আজকে দাঁড়িয়ে গীতা পাঠে কেন মমতা বন্দ্যোপাধ্যায় যাননি, সেটা খুব ভয়ঙ্কর লেভেলে একটা প্রশ্ন। কেন মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন? যে গীতা পাঠের মঞ্চে কার্তিক মহারাজ তার মাস্তুতো ভাই সিবি আনন্দ বোসকে নিয়ে গলাগলি করে গীতা পাঠ করে, আমি তো সজলদাকে উত্তাল রাজনীতি করতে দেখেছি কলকাতার রাজপথে, কোনদিন তো সজলদাকে গীতা পড়তে হয়নি, আজকে কেন পড়তে হচ্ছে, কিসের আমদানি করতে হচ্ছে, এই প্রশ্নগুলো আমার থেকে গেল। এবং শেষ করি, যেটা হয়তো সময় কম, আমি শেষ করি এটা বলে যে তৃণমূল কংগ্রেস কোনো পরিস্থিতিতে আজকে 34 বছর ক্ষমতার থেকে সিপিএমকে সরিয়ে যখন তৃণমূল ক্ষমতা এসেছিল, তার একটা পূর্বাভাস দেখা গেছিল 2008-এর পঞ্চায়েত নির্বাচন, 2009-এর লোকসভা নির্বাচন এবং তারপরে বেশ কিছু পৌরসভার নির্বাচন। আজকে দাঁড়িয়ে 24-এ এসে 35টা সিট 30টা সিট বলে পাবো বলে যারা 18 থেকে 12-তে নেমে যায়, পরপর 13টা উপনির্বাচনে হারে, যাদের 1 কোটি মেম্বারের টার্গেট থাকা সত্ত্বেও 40 লক্ষ করতে পারে না,
যারা বাংলায় 80,000 বুথে BLA 2 দিতে পারেনি, তারা প্রধানমন্ত্রীকে, আমি বলবো না প্রধানমন্ত্রীকে এনে কী হবে, তথাগত রায়রা বলছে, অভিজিৎ গাঙ্গুলিরা বলছে প্রধানমন্ত্রী থেকে শেষ করি। আমাদের 294টা কেন্দ্রে একজনই প্রার্থী, নাম মমতা বন্দ্যোপাধ্যায়, একটাই মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। বিরুদ্ধে কে চুরি জোচ্চুরির দায়িত্ব মমতা ব্যানার্জি, সেটা তো নিতেই হবে। মমতা ব্যানার্জিকে দেখে তো ভোট দিচ্ছে, সেই এমএলএমপি যখন চুরি জোচ্চুরি করে জেল কাটছে, তার দায়িত্ব মমতা ব্যানার্জি। ভুলভাল মাঝখানে কথা বলছে না, বিষয় বলো না, তোমার সময় বলো। বিরুদ্ধে কে মমতা বন্দ্যোপাধ্যায়, বিরুদ্ধে মুখ কে সজল দ্বারা বলবে নরেন্দ্র মোদী। তাহলে লড়াইটা এখানেই পরিষ্কার, লড়াইটা বাঙালির সাথে অবাঙালির লড়াই। এই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত। সম্রাট সজল দা, দেখুন, প্রথম কথা বলছি যে আমি কারোর সময় কথা বলিনি, হ্যাঁ, তো আমি একটু লাস্ট টাইম আমিও অনুরোধ করবো যাতে কেউ না ডিস্টার্ব করে। তো আমি শেষ থেকে শুরু করছি। বাঙালির সাথে অবাঙালির লড়াই, হিন্দু মুসলমানের বিভাজন করাটাও যতটা অন্যায়, ঠিক সেরমভাবে এই বাঙালি অবাঙালির লড়াই বাঁধানোর চেষ্টা করাটাও অতটা অন্যায়। বাঙালির সাথে অবাঙালির লড়াই খুব ভালো কথা, যে আপনারা দয়া করে অবাঙালিকে প্রার্থী করে ভোটে লড়াবেন না। গুজরাট থেকে প্রার্থী এনে পশ্চিমবঙ্গে দেবেন না, বিহার থেকে প্রার্থী এনে পশ্চিমবঙ্গে খাড়া করবেন না, এটা প্রথম আবেদন। মুক্ত মমতা বন্দ্যোপাধ্যায় না, মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মুখ যখন নন্দীগ্রামে পুড়ে চারকার হয়ে যায়, 1956 ভোটে হেরে যায়, তখন দয়া করে ওই আমি মুখ আর বাকি আমি আপনার সঙ্গে কথা বলি, এটা রিকোয়েস্ট করে শেষ করবে। আমি বলার পর আপনাকে আমার সময় থেকে বাদ দেবো। সত্যি তো আমায় কোনোদিন গীতা পড়তে হয়নি। মমতাকেও তো বিরোধী থাকাকালীন মমতাদিকেও কখনো হিজাব পড়তে হয়নি। আজকে মমতাদিকে হিজাব পড়তে হলে আমায় গীতা পড়তেই হবে। শুরুতে বলেছি লোহে লোহে কো কাটটা হয়, ভালো লাগছে না? আমি আপনাকে একটা কথা বলি শুনুন, সিপিএমের ন্যারেটিভটা দেখুন। 34 বছর তারা একটা FIR করেনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে। 21শে জুলাই হতে পারে, হ্যাঁ, কিংবা বিধানসভা ভাঙা হতে পারে, কিংবা ওই কোনা এক্সপ্রেসওয়ে বন্ধ করে 14 দিন রাখা হতে পারে। তারা এসে এখন বলবে যে এরা সব ভাই ভাই, হ্যাঁ, ওরা সব কিসের ভাই, এসব আমি মধ্যে যাবো না। আমি একটু প্লিজ আমরা সময় বলিনি কথা, অনেক কথা বলতে পারি আমি বলছি ক্ষমতায় আসলে চিকেন খেতে দেবে না। হুমায়ুন কবিরকে ফোন করেছিলেন মোহাম্মদ সেলিম, রাস্তায় দাঁড়িয়ে যারা ধর্মনিরপেক্ষতা প্রমাণ করতে গরু খায়, তাদের মতন গরু আর রাজনীতিতে কেউ আছে বলে আমি বিশ্বাস করি না। আমি আপনাকে একটা কথা বলছি যে আপনাদের যেমন যা খুশি খাওয়ার অধিকার আছে, সেরকম আমারও উপোস করার অধিকার আছে, আমারও নিরামিষ খাওয়ার অধিকার আছে, সেটাও আপনি কাটতে পারেন না। আপনারা মা ঠাকুমার কথা যারা বলছিলেন, তাদের মা ঠাকুমার কাছে জিজ্ঞাসা করুন তারা উপোস করেন কিনা। আমি বলছি যে মুসলমানদের বাদ দিয়েছে বলেছেন সিপিএমের ভাই, আসলে তিনি জানেনই না। না জানাটা কোনো দোষের মধ্যে না, কিন্তু ভুল জানাটা তো মুশকিল। আসলে ভারতবর্ষের সংবিধান নিয়ে বেশি দিন চর্চা করেনি, কারণ ওদের কাছে আজাদি ঝুটা ছিল। আমি বলছি যে এই আইন আজকের প্রস্তাবিত নয়। এই আইন যেদিন ভারতবর্ষ ভাগ হয়েছিল, সেখানকার সংখ্যালঘুরা যদি চায় অন্য রাষ্ট্রের, মানে আপনার পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের সংখ্যালঘুরা যদি চায়, তারা ফিরে আসবে, তাদের অনুপ্রবেশকারী বলা হবে না, তাদেরকে সিএ এর মাধ্যম দিয়ে তাদেরকে ভোটাধিকার দেওয়া হবে। এটা গান্ধীজির, এটা নেহেরুজির স্বপ্ন ছিল, তাদের মানে উদ্দেশ্য ছিল, তাদের লক্ষ্য ছিল, যেটা আজকে মোদি এসে সেটাকে বাস্তবায়িত করছে। আপনারা জেনেরা পাকিস্তানে তো আর সংখ্যালঘু মুসলমান হতে পারে না। আরেকটা কথা বলেছি, সেটা হচ্ছে সুভাষিস দা বলেছে যে থার্ড চয়েস, হ্যাঁ, থার্ড চয়েসকে মানুষ নিত, কিন্তু থার্ড ক্লাস চয়েসকে নেবে। থার্ড চয়েসকে নিত, কোনো থার্ড ক্লাস চয়েসকে মানুষ অ্যাকসেপ্ট করবে না। আমি আপনাদেরকে বলছি, এবার বলি একটু 35 থেকে 12 নেমে গেছি আমরা, 35 বলে 12 নেমেছি। আচ্ছা বলুন তো, মমতা ব্যানার্জি কতদিন বলেছে হয় এবার নয় নেবার? হ্যাঁ, কতবার বলেছে? চুপচাপ 1942 বলেছিল ইংরেজ ভারত ছেড়ো, আলটিমেটলি ছাড়িয়ে ছেড়েছে। মহা মুশকিল, আমরাও আলটিমেটলি ছাড়িয়ে দেখা যাবে। বিরোধী